মানে আমরা কেন রোগী হচ্ছি? তো আমরা ওই উইম অফ ফরসেস্টেন্স শেখাতে গিয়ে এখন আমি হয়েছি পাগল। আর আপনার এটা শেখাতে গিয়ে আমি যে কি হব আমি বুঝতে পারছি না। না আমি যেমন আমি বরফে ডুব দিতে পারি বলে সবাই পারবে ব্যাপারটা তো তা না, তার ক্যাপাসিটি তো আলাদা। সো ফার্স্টে তাদের ক্যাপাসিটি বিল্ড করতে হবে। ডাক্তাররা এমনও কথা বলছে যে উহা কইরা মনে হয় রুগী টুগি ভালো হইয়া যাবে, ইত্যাদি আর কি। যাই হোক, এখন আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে এটার সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড। প্রিয় দর্শক, আপনারা তো হয়তো ওনাকে চিনেন আগে থেকেই, যে উনি পায়ের শক্তিতে বিশ্বে 1 নম্বর স্থান পেয়েছেন এবং 3টি বেসবল যে ব্যাট সেটা লাথি মেরে ভেঙে গিনিস বুকের ওয়ার্ল্ড রেকর্ডে যে নাম লিখিয়েছেন। এখনও বহু বছর সেই রেকর্ড এখনও কেউ আর ভাঙতে পারেনি। তো ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার ওই ভিনেগার। তো এইটা একটু শুরু করেন, এই ভিনেগার দিয়ে শুরু করেন। এটা কি ভিনেগার? আচ্ছা, এটা হচ্ছে যে কোকোনাট সিডার ভিনেগার, তার সঙ্গে পিঙ্ক সল্ট আছে, লেবুর রস আছে নাকি? এটা কি ডাবের পানিতে দিছো? আচ্ছা, এখানে ডাবের পানি। কেমন লাগছে এটা? ভালো। এটা তো আপনি জানেনই যে এটা খাবার খেলে পরে খাবারটা হজম সহায়ক হয়। এটা অ্যাসিড খুব ভালো আমাদের, যেমন এখানে অ্যাসিডিক অ্যাসিড আছে ভিনেগারে, সাইট্রিক অ্যাসিড আছে লেবুতে। তো আমার যে পেটের যে অ্যাসিডিক এনভায়রনমেন্টটা আরেকটু এনশিওর হয় এবং এটা গ্যাস্ট্রিক যে এমটিং টাইমটা কমাচ্ছে। আর আপনার তো ব্ল্যাক রাইস আছে, আর এখানে হচ্ছে যে বিফ, বিফ চিলি উইথ ভেজিটেবল, আর নদীর একদম ফ্রেশ মাছ। এগুলি কি করে এনশিওর করেন? এটা তো ওই নিজেদের আমাদের লোক লাগে থাকতে হয়, এটার পিছনে সবসময় লোক লেগে থাকতে হয়, মানে ওখানে এটা এনশিওর করার জন্য। তারপর এটা সর্টে ভেজিটেবল, আর এটা হচ্ছে সালাদ। ঠিক আছে, তো আপনি শুরু করেন তাহলে, ট্রাই করেন। নাও তুমি স্টার্ট করো। তো আপনি তো পৃথিবীর বিভিন্ন দেশে যান টান, এগুলো কিন্তু পিঙ্ক সল্ট দিয়ে করা হয়েছে। আচ্ছা। আর এখানে যে অলিভ অয়েল ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড। আচ্ছা, অলিভ অয়েল ফার্স্ট কোল্ড প্রেসড অলিভ অয়েল আর কি, এবং অর্গানিক সার্টিফাইড অর্গানিক অলিভ অয়েল। তো সাধারণত এরকম অলিভ অয়েল মানে ব্যবহার করা হয় না রান্নায়, পিঙ্ক সল্ট দিয়েও এভাবে রান্না হয় না। এছাড়া এখানে যে কোকোনাট অয়েল দেওয়া হয়েছে এটাও সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন, কোল্ড প্রেসড কোকোনাট অয়েল। আর ঘিটা হচ্ছে প্রাকৃতিক ঘি, আর সরিষার তেলটাও প্রাকৃতিক সরিষার তেল আর কি, আমাদের দেশীয় যেটা। তো আমরা তো গ্রাম বাংলার মানুষ, আগে সরিষা খেতাম, তো এখন তো একটু রোগ বাড়ানোর জন্য আমরা বিদেশি তেল খাই আর কি, যেন বিদেশি ওষুধ টষুধ খেতে পারি। ওগুলি তো অনেক ইনফ্লামেশন বাড়ায়। এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে আপনি যে ইনফ্লামেশন বাড়ায় কথাটা বললেন, মজার ব্যাপার হচ্ছে আমাদের রোগীরা যখন বিভিন্ন রোগ নিয়ে ডাক্তারদের কাছে যায়, যে ইনফ্লামেটরি খাবার কোনগুলা, নন ইনফ্লামেটরি খাবার কোনগুলা, প্রাকৃতিক খাবার কোনগুলো, অর্গানিক কোনগুলো, রিয়েল ফুড কোনগুলো, এই বিষয়গুলোকে রুগীদেরকে ঠিক বুঝিয়ে দেয় না। আপনি কি মনে করেন এই বিষয়গুলোতে? তবে ইভেন অর্গানিক ফুডও যদি প্রিপারেশন ভুল হয় তাহলে দ্যাট ক্যান অলসো ক্রিয়েট ইনফ্লামেশন। অফ কোর্স, মানে আপনি যদি সয়াবিন তেলে রান্না করেন, এক্স্যাক্টলি, ইভেন ভালো তেলও, মানে ভালো তেল বলতে সেটাকে যদি পোড়ায় ফেলে, এক্স্যাক্টলি, বার্ন করে কিংবা ওভারহিট করে। এই যে আমরা অলিভ অয়েলটা উপর থেকে দিয়ে আসি, রাইট, তো এটা বিকজ অফ টেম্পারেচার, সার্টেন কোয়ালিটি, মানে কোয়ান্টিটি অফ হিট এক্সিড করলে ইট মাইট টার্ন ইনটু টক্সিক অলসো। এক্স্যাক্টলি। তো ভালো তেলের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টের জিনিস ঘি। ঘি, মানে ওটা অনেক হাই টেম্পারেচারে স্টিল থাকে, এলিমেন্ট ঠিক থাকে। কোকোনাট অয়েলটাও হাই টেম্পারেচারে ঠিক থাকে, মানে কোকোনাট অয়েল আবার কোল্ড কম্প্রেসড কোকোনাট অয়েল, মেশিনের কোকোনাট অয়েল তো ওটা তো কোনো কাজে লাগবে না। তো এই সালাডটা আপনার কাছে কেমন লাগছে? ভালো। আপনি তো পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, তো এই যে আপনি তো এই যে মার্শাল আর্টে বিভিন্ন আপনার নিজস্ব পদচারণা এবং অনেককে ট্রেনিং করান, তো এখন এই তাদের কি উচিত না এটা ভালো খাবার যদি তারা খায় সঙ্গে, তাহলে কি আরেকটু বেটার রেজাল্ট পাবে না? আপনি কি আমাদের দেশে এরকম মনে হয় যে তাদের আরেকটু সচেতন হওয়া উচিত খাবার বিষয়গুলোতে? খাবার তো প্রাইমারি ফুয়েল। এখন আপনি যদি
কেরোসিন দিয়ে গাড়ি চালান তাহলে কেমন হইতে পারে? না সেটাই। সো খাবার তো হচ্ছে ফুয়েল। আপনার গুড কোয়ালিটি ফুড উইল এনহ্যান্স ইয়োর পারফরমেন্স মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বোথ, বিকজ এন্ড অফ দি ডে খাবার তো বেসিক্যালি কেমিক্যাল। এটা কেমিক্যাল প্রডিউস করতেছে যেটা আপনার বডি এনার্জি জেনারেট করতেছে। সো দ্যাট উইল হেল্প ইউ রান ইউর বডি অ্যান্ড অলসো ব্রেইন। সো ব্রেইন যদি রাইট কেমিক্যাল না পায়, ইট অলসো ক্যান ম্যাল ফাংশন। হ্যাঁ, তা আপনি কি মনে করেন যে এই যে আমাদের খাদ্যাভ্যাসের কারণে এখন অনেক রোগী হচ্ছে দেশে? অবশ্যই। এবং আপনি তো জানেন যে ঘরে ঘরে এখন ডায়াবেটিস বাংলাদেশে। খাবার প্র্যাকটিস এটার জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর দায়ী। আচ্ছা, একটা মানে সহজ প্রশ্ন, সেটা হলো আপনি তো দেশের বাইরে ইউএসএ তে, তারপর ইউকে তে বিভিন্ন দেশে ট্রেনিং করান, তো ওখানকার যে খাবার আর আমাদের দেশের যে খাবার, এটার বেসিক কি কি পার্থক্য আপনার মনে হয়? ফুড রেগুলেশন বা অন্যান্য ভেজালের যদি কথা বলেন, বা ওদের ওদের তাকতগুলো কেমন আর আমাদের দেশের লোকজনের এই অবস্থা কেমন? মানে আমেরিকায় প্র্যাকটিস যে খাবার সেটা খুব ভালো এটা বলা যায় না, মানে ওরাও প্রসেসড ফুড খাচ্ছে, হাইলি প্রসেসড ফুড এবং খায়। এই জন্য প্রায় 88% আমেরিকান আর ইনসুলিন রেজিস্ট্যান্ট। এখন তো হচ্ছে ওবেসিটির জন্য আমেরিকা খুবই ফেমাস, বিকজ বাচ্চারাও ওবেসিটিতে সাফার করে, বিকজ ফাস্ট ফুড এবং এইসব যেগুলি হচ্ছে জাঙ্ক ফুড সেগুলি ইজি অ্যান্ড পপুলার অলসো। আচ্ছা আচ্ছা। আর তো পটাশিয়াম গ্লুটামেট, হ্যাঁ তো তার কন্ট্রিবিউশন সব জায়গায় আছে। হ্যাঁ হ্যাঁ, সো এমএসজি তো এখন চলতেছে। হ্যাঁ, কিন্তু কনসিয়াসলি যারা খাবার হ্যাঁ চয়েস বা সিলেক্ট করে, সেটা দেশ বা বিদেশ যেখানেই হোক, ওটা তার পার্সোনাল চয়েসের উপরেই। ওখানে আপনার কি মনে হয় যে ওখানে অর্গানিক ফুড যারা কনজিউম করে এদের সংখ্যা? এখন অ্যাওয়ারনেস অনেক বেশি। আগে তো মানে যখন আমি ছোট ছিলাম তখন শেলফে ওরকম দেখতাম না সেপারেটেড। এখন কিন্তু ওয়েস্টে মানে ডিসপ্লেতে লেখা থাকে অর্গানিক, ইভেন এগস, ভেজিটেবল অর্গানিক। ওটা প্রাইস ডিফারেন্ট, প্রাইস কেমন ডিফারেন্স? মানে নরমাল ডিম থেকে ওটার প্রাইস কি 3-4 গুণ বেশি এরকম নাকি? 2 গুণ তো অবশ্যই, 2 গুণের বেশি হবে সাধারণত। না, এখানে অনেকে আসলে আমাদের খাবার তো একটু দামি, এটা প্রশ্ন করেন। তা আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি পৃথিবীর কোনো হোটেলে খেয়েছেন আসলে জীবনে কোনোদিন, যে পিঙ্ক সল্ট দিয়ে রান্না করেছে এরকম অর্গানিক এই দিয়ে রান্না করে না? তো মোস্ট অফ দি হোটেলই তো হচ্ছে বাজে খাবার রান্না করে। তবে হোটেল ছাড়া পার্সোনাল বেসিসে বা কোনো বন্ধু বান্ধব বা কোনো বাসায় বা কোনো আশ্রমে তারা যদি স্পেসিফিক কোনো পলিসি ফলো করে রান্না করে, সেইগুলি ভালো খাবার আর কি, সেগুলিকে অ্যাকসেপ্ট করা যায়। কেন জিজ্ঞেস করলাম, কারণ হচ্ছে আপনি যে কম্পেয়ার করবেন যে এই মানের আরেকটা খাবার যদি আরেকটা হোটেলে থাকতো, দেন ইউ ক্যান মানে এটা প্রাইসটাকে আমরা কম্পেয়ার করতে পারতাম, রাইট? এখন যে জিনিসটা কোথাও নেই সেটার সাথে আমরা কিভাবে মানে প্রাইসটা কম্পেয়ার কিভাবে করতে পারি আর কি? মানে এটা একটা আমার মানে মনে হয় আর কি। তো মানুষ যে বলে যে একটা বেসিস আছে না, এখন ধরেন ওই যে এটা যদি সয়াবিন তেলে রান্না করে আপনার যদি ওই যে ফার্মের গরু আর ওই চাষের সবজি, হ্যাঁ, আর এটা যদি চাষের মাছ হিসেবে দেওয়া যায় তাহলে তো অনেক সস্তা হবে। তা তো অবশ্যই, সেটাই আর কি। এটা মানুষ বুঝতে চায় না, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। তো আবার এই যে খাওয়ার সিলেকশনও, হ্যাঁ, যেমন প্রথমেই হচ্ছে প্রোটিন বা সুইট কোনো কিছু, আমি কিন্তু প্রথমে আই সিলেক্টেড। আমি এটা ইচ্ছা করে আপনাকে বলি নাই, কারণ আমি দেখলাম যে আপনি প্রথমে আগে ফাইবার নিচ্ছেন। হ্যাঁ, সো এটা হচ্ছে স্টমাককে যাওয়ার পরে আই উইল টেক ফলোড বাই আদার্স। কার্ভটা কিন্তু শেষে যাওয়া উচিত, আমরা ভুলে ওটা আগে নিচে আগে। সো এই সিরিয়ালটাও এফেক্ট করে বডি সিস্টেমকে। তো প্রিয় দর্শক, আপনারা তো হয়তো ওনাকে চিনেন আগে থেকেই, যে উনি পায়ের শক্তিতে বিশ্বে 1 নম্বর স্থান পেয়েছেন এবং 3টি বেসবল যে ব্যাট সেটা লাথি মেরে ভেঙে গিনিস বুকের ওয়ার্ল্ড রেকর্ডে যে নাম লিখিয়েছেন। এখনও বহু বছর সেই রেকর্ড এখনও কেউ আর ভাঙতে পারেনি। তো উনি মার্শাল আর্টের জগতে অনেক জনপ্রিয় এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, আর্মি, এসএসএফ, তারপর ইত্যাদি আরও দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে যারা মানে ট্রেনিং করায়, উনি হচ্ছেন ট্রেনিং করান। শুধু তাই না, মানে খুব হাই এই বিষয়টা একটু যদি আমাকে জাস্ট একটু ধারণা দেন। মানে আমি তো আসলে সঠিকভাবে জানি না গ্রেডিংগুলা, মানে এই যে আপনি যেই লেভেলে কাজ করেন, মানে
ওইখানে ওই ইন্ডাস্ট্রি মানে সিকিউরিটি ট্রেনিং ইন্ডাস্ট্রি, কিন্তু ওটা একটা জেনারেল ফিল্ড, ওটার ভিতরে আবার ল এনফোর্সমেন্ট, যারা শুধু জেনারেল সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে কাজ করে ওরা হয়তো নিরাপত্তা ব্যবস্থাপনা, যেসব কোম্পানিরা সিকিউরিটি সার্ভিস দেয় বা সেখানে যেসব কর্মীরা কাজ করে সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করে তাদের ট্রেনিং একটা। কিন্তু যেমন আবার ল এনফোর্সমেন্ট ট্রেনিং, যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদের একটা ট্রেনিং, দ্যাট ইজ অলসো আন্ডার দি সিমিলার ইন্ডাস্ট্রি। আবার মিলিটারি অ্যান্ড ইন্টেলিজেন্স এজেন্সিজ, ইভেন পৃথিবীর টপ এজেন্সিরাও কিন্তু আমাদের মতো যারা প্রাইভেট মানে রিসোর্সেস তাদেরকে হায়ার করে সো স্পেশালাইজ ট্রেনিংয়ের জন্য। তো ওটার মধ্যে অনেক ভ্যারিয়েশন বা বিভাগ থাকে, যেমন প্রাইমারিলি হতে পারে যেমন ডিফেন্সিভ ট্যাকটিক্স শেখায়, সেটা মেইনলি পুলিশ বা ল এনফোর্সমেন্ট শেখে। একই টেকনিক আবার মিলিটারি শিখে না, বিকজ ওর পার্সপেক্টিভ ডিফারেন্ট। বিকজ মিলিটারি হচ্ছে ওয়ার ফিল্ডে দে ক্যান কিল, whereas law enforcement police are not meant to kill their citizen. ওরা হচ্ছে কন্ট্রোল করবে, ক্রাউড কন্ট্রোল, ক্রাউড হ্যান্ডল, হ্যান্ডকাফিং এগুলি করতে পারবে, বাট দে আর নট সাপোজ টু কিল পিপুল। সো সেই জন্য ওদের টেকনিক্সের ধরন বা অ্যাপ্লিকেশনও ডিফারেন্ট। আমি বেসিক্যালি আমেরিকায়, ইটস কল্ড ন্যাশনাল সিকিউরিটি একাডেমি হিউস্টনে, ওইখানে আই ডিড মাই বেসিক গ্র্যাজুয়েশন। পরে আই হ্যাভ অলসো গট ট্রেইনড আন্ডার ব্রিটিশ হোম মিনিস্ট্রি, ওখানে হায়েস্ট ডিগ্রিকে বলে ওরা SIA 3, সিকিউরিটি ইন্ডাস্ট্রি অথরিটি লেভেল 3। ওইটা সারা পৃথিবীতে একমাত্র ব্রিটেনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এই সার্টিফিকেশনটা দেয়। দিস ইজ এ ইউনিক কোয়ালিফিকেশন ইন দ্য ওয়ার্ল্ড। এটার পাশাপাশি আই হ্যাভ ডান অলসো মিলিটারি ওয়েপন কোর্স and Royal Engineers British Army instructor under I have also done explosive search and recognition, বিস্ফোরক দ্রব্য তল্লাশি ও নির্ণয়। অ্যান্ড IED বলতে হচ্ছে যেসব ডিভাইস দেখে বোঝা যাবে না এটার ভিতরে এক্সপ্লোসিভ আছে, বাট ইট ক্যারিজ এক্সপ্লোসিভ। যেমন মোবাইল ফোন ক্যান বি অ্যান IED, আপনি এটা কল আসার সাথে সাথে ইট উইল এক্সপ্লোড, বাট এখানে আছে আপনি তো ভাববেন এটা ফোন, বাট ইট ইজ অ্যান এক্সপ্লোসিভ অ্যাকচুয়ালি। তো আবার আছে যেমন ক্লোজ প্রোটেকশন, ধরেন আমাদের দেশে লোকে সহজে চিনবে যারা রাষ্ট্রপ্রধান, ধরেন প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টারকে স্পেশাল প্রোটেকশন দেয়, ওরা হচ্ছে অন্য সিকিউরিটির মতো না, দে ডু আ ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেনিং। সেখানে CQB করে, যেমন ধরেন ক্লোজ কোয়ার্টার ব্যাটল উইথ ওয়েপন, উইদাউট ওয়েপন, তারপর কীভাবে ভিআইপিকে এসকর্ট করতে হয়, কীভাবে গাড়িতে উঠাতে হয়, কীভাবে তার সফরের আগে তার রুট কনফার্ম করতে হয়, রুটকে প্রোটেকশন দিতে হয়, যে ভেন্যুতে যাবে ভেন্যু সার্চ অ্যান্ড ক্লিয়ারেন্স, ভেহিকেল সার্চ অ্যান্ড ক্লিয়ারেন্স, এইরকম। পাশাপাশি ধরেন অলসো CPR, ফার্স্ট এইড, এগুলিও শিখতে হয়। যদি কোনো সময় অ্যাক্সিডেন্টালি কোনো সিচুয়েশনে ভিআইপি বিকাম সিক, তাহলে তো মেডিকেল সাপোর্ট আসতে আসতে দেরি লাগবে, এজেন্ট উইল টেক ইনস্ট্যান্ট অ্যাকশন অলসো। তাহলে এই পর্যন্ত কত দেশে শিখাইছেন আপনি? অনেক, আমার এই ইন্ডাস্ট্রিতে তো অলমোস্ট 30 years আই এম ডুইং দিস জব। কতগুলো দেশে কন্ট্রাক্ট 7-8 দেশ। কি কি দেশ কয়েকটা উল্লেখযোগ্য? বাংলাদেশ, আমেরিকা, ব্রুনাই, এরকম আরো অনেকগুলো দেশ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর এজেন্সির নামের বিষয় কিছুটা রেস্ট্রিকশন আছে, আচ্ছা সেটা বলা যাবে না, তো আমরা এটা শুনতেও চাই না। তো আমরা প্রিয় দর্শক আসলে বোঝানোর জন্য যে উনি শুধু মানে যে একটা গিনেস রেকর্ড করেছেন তা না, এবং একটা নতুন মার্শাল আর্টের উনি জন্ম দিয়েছেন। তো এই বিষয়ে যদি একটু বলতেন, খেতে খেতে বলেন, আমরা শুনি। নতুন মার্শাল আর্টস অ্যাকচুয়ালি কি, সাউথ এশিয়ায় তো সব মার্শাল আর্টসের উৎপত্তি স্থল, কিন্তু সাউথ এশিয়ায় মানে এই ধরেন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, যেটা আর কি ভারতবর্ষ, সে 50 to 70 years ব্যাক, তো আমরা জিওগ্রাফিক্যালি একই ছিলাম, তারপরে তো পলিটিক্যালি উই গট ডিভাইডেড। কিন্তু এই অঞ্চল হচ্ছে পৃথিবীতে অনেক বিদ্যার ধারক বাহক, মার্শাল আর্টস সেটার মতোই একটা
অংশ, ইভেন সে মেডিটেশন, যোগা, চেজ, ইভেন numerical number 0 was invented by us hundreds and thousands of years back. The 0 is an important vital part of mathematics, যেটা না হলে স্ট্যাটিস্টিক্স হয় না, যেটা স্ট্যাটিস্টিক্স না হলে সায়েন্সই এক্সিস্ট করতো না। সো ওইভাবে অলসো অ্যাস্ট্রোলজি, এগুলি সব হচ্ছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার কন্ট্রিবিউশন টু দি হিউম্যান সিভিলাইজেশন। কিন্তু অদ্ভুত বিষয় যে আমরা কিন্তু আর মার্শাল আর্টসের কোনো মানে গুরুত্বপূর্ণ তালিকায় অবস্থান করি। আপনি আছেন। হ্যাঁ, আমি ওই ঐতিহ্যটাকে রিভাইভ করার চেষ্টা করছি আর কি। মানে আমাদের বিদ্যা তো ওয়েস্ট ম্যাক্সিমামই হচ্ছে কোনো না কোনো ভাবে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে, এখন ওরা ওদের নামে চালাচ্ছে। ওটাই কারেক্ট ওয়ার্ড। তো ওটা হচ্ছে এমন যে পিঠার টেকনিক চুরি করে কেক বিক্রি করা আমার কাছে, আমি কেক অনেক টাকা দিয়ে কিনি, কিন্তু টেকনোলজি হচ্ছে পিঠার। সো এবং নামটাও কিন্তু ম্যাটার করে। আমার বাচ্চাকে যদি বলি গ্রামের এই পিঠাটা খাবো, তো ও তো হি উইল নট লাইক ইট। কিন্তু যদি আবার আপনি বলেন যে আমেরিকা থেকে কেক নিয়ে আসছি, আর ইউ গোয়িং টু ট্রাই দ্যাট, তাহলে বেশি উৎসাহ। হ্যাঁ, যেমন সরিষার তেল খাবে না, সয়াবিন খাবে। এগুলি হচ্ছে ওয়েস্টের প্রোপাগান্ডায় আমরা শুধু না, আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম সবাই ফ্লাডেড। আমাদেরকে ডেস্ট্রয় করার জন্য যা দরকার ছিল, সাকসেসফুলি দে হ্যাভ ডান ইট। তো কনশাস সিটিজেন হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে এইসব জায়গাগুলিতে কারেকশনের চেষ্টা করা। আমি তো চেষ্টা করছি মানুষকে প্রসেসড ফুড থেকে বাদ দিয়ে একটু রিয়েল ফুডে নিয়ে আসা। এবং এগুলি সব হচ্ছে আমাদের ঐতিহ্য। মানে একসময় এই জ্ঞানের উপর ভিত্তি করেই আমরা পৃথিবীকে লিড করছি। দ্যাট ওয়াজ আওয়ার ক্যাপাবিলিটি। যোগা, মেডিটেশন বা সিদ্ধা মেডিসিন, এগুলি সবই শিখায় যে কীভাবে মানুষের ওয়েলবিং এবং ফিটনেস শুধু শারীরিক না বা দৈহিক না, মনস্তাত্ত্বিক ভাবেও সে কীভাবে শীর্ষে অবস্থান করবে। তো সেই বিদ্যা এখন হচ্ছে আপনি দেখবেন বিভিন্ন কোর্স ওয়েস্ট থেকে আমাদের শিখে আসতে হয়। ভেরি ফানি আর কি, বাট এটা রিয়েলিটি এখন। আর যে কোনো জিনিস বিদেশি বললে বেশি অ্যাট্রাক্টিভ, হ্যাঁ, কারণ হচ্ছে যে ওয়েস্টার্ন মার্কেটিংটা, হ্যাঁ এক্স্যাক্টলি, তারপর হচ্ছে বিদেশি অপারেশনের যন্ত্রপাতি, সবকিছু বিদেশি যন্ত্রপাতি, বিদেশি আইসিইউ সিস্টেম, তাই না? এক্স্যাক্টলি, বিদেশি রোগ। তো আপনি যেটা করতেছেন খুব ভালো কাজ। আমার মনে হয় যে আরো অন্যদেরও এরকম করা উচিত। স্পেশালি আই হ্যাভ সিন সার্টেন হসপিটালস, ইভেন নেপালেও আছে, আই হ্যাভ সিন অলসো ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্টেও এখন ওগুলি ডেভেলপ করছে। সেখানে কোনো ওষুধ নাই। আচ্ছা। এবং আমি কয়েকদিন আমাকে ওরা ভিজিটে নিয়ে গেছে যে ওদের খাওয়া দেখানোর জন্য, তারপরে কীভাবে আমি রোগীদের সাথে কথা বলার জন্য আমাকে বলছে যে ওদের সাথে একটু কথা বলেন, সো দ্যাট ওরা ইন্সপায়ার্ড হয়, দে ক্যান ফিল বেটার, আপনি একটু ইন্টারাক্ট করেন। তো আমাকে বলছে যে গেট থেকে ঢোকার সময়, কারণ এক একজন রোগী যাদের আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, সেই সব রোগীরাই শুধু এই ধরনের হসপিটালে আসে। তার আগ পর্যন্ত সে তো অন্যান্য ডাক্তারি প্রথায় খুবই বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো যখন ওগুলি কাজে লাগে নাই, তখন শেষ ব্যবস্থা হিসেবে এখানে আসছে। কিন্তু এই ডাক্তারগুলি অদ্ভুত, গেটে ঢোকার সময় বলছে ওষুধের বাক্স ড্রেনে। হ্যাঁ, আচ্ছা। এই ওষুধের বাক্স ক্যানট এন্টার ইনটু দ্য গেট, এটা গেটের ভিতরে যাইতে পারবে না। এবং লোকগুলি কোনো রকমে হামাগুড়ি দেওয়ার মতো এসে রিসিপশনে মানে হাঁটতেও পারে না ঠিক মতো। কিন্তু দেখা গেছে যে অলমোস্ট 10 to 15 days পরে দে ক্যান অ্যাকচুয়ালি ওয়াক। তো আমি বললাম কি কি ওষুধ খাওয়াও দেখি তোমাদের ওষুধ, বলে এখানে কোনো ওষুধ নাই। বললাম তাইলে ওকে কি করানো হচ্ছে? তো ওকে সার্টেন এক্সারসাইজ করায়, আর হচ্ছে ওকে কাউন্সিলিং করে, মেন্টাল কাউন্সিলিং, বিকজ ব্রেইন তো হচ্ছে মেইন সফটওয়্যার উইচ ইজ অ্যাকচুয়ালি রানিং ইয়োর হোল সিস্টেম। যেমন আপনার কম্পিউটার, বিশাল এক কম্পিউটার আছে, মানে কয়েক হাজার টেরাবাইট ধরেন, কিন্তু ওইখানে একটা ভাইরাস আছে, আপনার কম্পিউটারের কাজ শেষ। সো ব্রেইন ইজ অলসো লাইক দ্যাট। এবং এই যে রোগগুলি, এগুলি কিন্তু ওই রকম। আমরা কোনো না কোনো সময়ে হিউম্যান সিস্টেম অ্যাফেক্টেড বাই দেয়ার হিস্ট্রি ইন লাইফ, আর কোনো সময় ট্রমাটাইজড হওয়ার কারণে ব্রেইন হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়।
এবং ওইটা স্ট্রেস অ্যাংজাইটি জেনারেট করে অ্যান্ড ডিজিজ তখন সুন্দর মতো একটা রাস্তা পায় টু এন্টার ঢোকার জন্য। হ্যাঁ, তো এটাকে যদি ও সুন্দর মতো ম্যানেজ করতে পারে তাহলে কিন্তু ওই এন্ট্রি বন্ধ। তার মানে ওষুধ খাওয়ার দরকার নাই। এই কথা বললে তো আপনাকে ওই ইন্ডাস্ট্রি একদম টেবিলের উপর চপ 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 করবে একদম, বিকজ দ্যাটস এ $1 billion ইন্ডাস্ট্রি, উই ক্যানট স্পিক এগেনস্ট দ্যাম। সো কিন্তু অদ্ভুত ওই লোকগুলি সত্যি সত্যি ওদের সামান্য খাবারের পরিবর্তন আর ওদের ম্যাক্সিমাম পলিসি, হ্যাঁ, লাইফস্টাইল, ঘুম, হ্যাঁ, মানসিক প্রশান্তি, চিন্তার ধরন, শরীরের ব্যায়াম এবং ধরেন খাবার, ফুড ইজ মেডিসিন। হ্যাঁ, তো আমি ফাস্টিং আছে, ফাস্টিং সাথে ইনক্লুডেড, ফাস্টিং তো অবশ্যই আছে, মানসিক প্রশান্তির চর্চা এবং বজ্রপ্রাণে আমাদের ওই জন্য 7টা জিনিস আমরা অনুশীলন করি, ওটাকে বলে সপ্তশুদ্ধি। তো এই যে আপনি যে বজ্রপ্রাণ বলছেন, এটা কি আপনার উদ্ভাবিত যে মার্শাল আর্ট সেটাই? এটা মার্শাল আর্ট না, এটা ধরেন এটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করছি যে বজ্রপ্রাণ হলো অসীম মনোদৈহিক রূপান্তরের সোপান বা আরোহণ, অ্যাসেন্ট। আরোহণ মানে তো ইনক্লাইন্ড জায়গায় ওঠার যে প্রচেষ্টা, সেরকম আর কি। তো ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ট্রান্সফরমেশনের একটা ইনফিনিট। আমি এটার একটা সহজ নাম দিয়েছি, ফিরে আসা। আচ্ছা, ফিরে আসা মানে যারা রোগী ছিল, এই যে আমাদের জালাল ভাই যে ওখানে আছেন, হ্যাঁ, জালাল ভাই এদিকে চলে আসেন। আচ্ছা, তো এই যে উনি তো হাঁটতে পারতেন না, ওনাকে ওনার ওয়াইফ এবং ওর ছেলেরা নিয়ে টয়লেটে বসাতো, উনি ওখানে বসে আবার ওরা ধরে নিয়ে আসতো। আসেন জালাল ভাই, হ্যাঁ। তো এই যে উনি হচ্ছেন জালাল ভাই। আচ্ছা, এবং উনি নিজে তো ভালো হয়েছেন, এখন দেখতেছেন উনি ব্যায়াম করেন, উনি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, খুব ভালো। এবং উনি ওনার পরামর্শে আরো 250 লোক তারা সুস্থ হয়েছে। তো উনি সকালে মাঠে ব্যায়াম ট্যাম করান। আমরা বলছি যে ওর মানে সেই উত্থানটা হলো আর কি, মানে ওর ভিতরে যে জিনিসটা মারা গেছিল সে আবার জীবন্ত হলো। আচ্ছা, তো এটার সঙ্গে কিছুটা রিলেট হয় আর কি। তো আমরা বললাম ওর ফিরে আসার গল্প, যে ও চলে গেছিল এমন একটা জায়গায়, আপনি যেটা একটু আগে বললেন, সেখান থেকে সে ফিরে এসে আবার শুধু সে সুস্থ হয়েছে তা না, আরো 250 লোককে সে সুস্থ করেছে, এবং সে নিজেও এই মেসেজগুলো তার মতো করে আমাদের দেওয়া মেসেজগুলো সে চেষ্টা করছে মানুষের মাঝে ছড়াতে আর কি। তাই এটা আর কি। তো আর আপনার যে মার্শাল আর্টটা, আপনি যে প্রায় 50টা দেশে আপনি ঘুরেছেন এটাকে কালেক্ট করতে, তাই ফাইনালি আপনি এটা তৈরি করেছেন বাংলা মার্শাল আর্ট বুত্থান। বুত্থান, ওটা বাংলাদেশ বুত্থান অ্যাসোসিয়েশন, এটা স্পোর্টস মিনিস্ট্রি আন্ডারে একটা নতুন স্পোর্টস অ্যাসোসিয়েশন আর কি। আচ্ছা আচ্ছা, বুত্থান, বাংলাদেশ বুত্থান অ্যাসোসিয়েশন, সেটাও তো আরেকটা উত্থান। হ্যাঁ, বুত্থান শব্দ অনেক মানে মিনিংফুল, ইন ডেপথ মিনিং। বুত্থান বেসিক্যালি সংস্কৃত ওয়ার্ড, অলসো ইউজড ইন বেঙ্গলি। বুত্থান মানে হচ্ছে জাগ্রত হওয়া বা রি এনার্জাইজ হওয়া। অভ্যুত্থান শব্দ তো সবাই চেনে। হ্যাঁ, আমাদের তো ধরেন রেভুলেশন, রেভুলেশন আমরা যেমন হচ্ছে একটু নড়াচড়া দিচ্ছি, রেভুলেশন করছি, মানে অর্থাৎ হেলথ রেভুলেশন। এক্স্যাক্টলি, হ্যাঁ, যে একটু মানে নড়া দেওয়া স্বাস্থ্য ব্যবস্থাটাকে, যে মানুষ যে ওষুধ নির্ভর হয়ে যাচ্ছে, তাহলে আপনি এটা বিশ্বাস করেন যে ওষুধ থেকে বেরোনোর উপায় আছে, তাই? হ্যাঁ, ওষুধ দরকার হয়তো এমার্জেন্সিতে, যাদের ইমার্জেন্সি কিংবা সার্জারি, যেসব জায়গায় হচ্ছে আর বিকল্প নাই এবং সময় সংক্ষিপ্ত, কিন্তু এই ওষুধ খাওয়ার প্র্যাকটিসটা ভালো না। এটা এখন কনসিয়াস ইউরোপ আমেরিকা বড় সব ডক্টররাও তাই বলেন যে, ও আমার একটা স্টুডেন্ট হচ্ছে থাইল্যান্ডে তার প্যারেন্টসকে নিয়ে গেছে ওই হচ্ছে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, তো ডক্টর নাকি কোনো ওষুধ দেয়নি। আচ্ছা, তো খুব হতাশ, এত দূর থেকে টাকা খরচ করে গেল, এবং ওই হসপিটাল ডক্টর বলছে যে তুমি আগে যেসব ওষুধ নিচ্ছিল ওগুলি হচ্ছে স্টপ করো, এন্ড আমি হচ্ছে আই উইল টেল ইউ যে ওয়েন টু স্টার্ট এগেইন। আপাতত তোমাকে হচ্ছে যেসব লাইফস্টাইল প্রেসক্রিপশন দেওয়া হলো সেগুলি অনুসরণ করো অ্যান্ড কাম ব্যাক টু মি আফটার 15 days। আচ্ছা, তো খুবই হতাশ যে এখান থেকে টিকিট করে থাইল্যান্ড, যে তো ইউরোপেও যায় নাই, এখন তার মানে থাইল্যান্ডেও কেয়ারফুল যেসব কনসিয়াস ডক্টর ফিজিশিয়ান তারাও কনসিডার করে যে লাইফস্টাইল ভেরি ইম্পর্টেন্ট। ওষুধ খাওয়ার প্র্যাকটিসটা হচ্ছে এক ধরনের মানে ব্যাড প্র্যাকটিস, এটা শরীরের মনের কোনোটার জন্য ভালো না, বিকজ এন্ড অফ দি ডে এগেইন ইউ আর পুটিং সাম কেমিক্যালস ইনসাইড। আপনার যে মার্শাল আর্ট এখন আমাদের রুগীদেরকে কিভাবে হেল্প করতে পারে, অর্থাৎ
এই আপনার নলেজটাকে আমরা আমাদের রুগীদের জন্য কিছু একটা যদি কনসাইজ করে আপনি দেন, তা আমাদের রুগীদেরকে আমরা এখানে যে উপরে ব্যায়াম ট্যায়াম শিখাই, হ্যাঁ, তো ওখানে এটা একটা ইনক্লুড করে দিলে যে ওখানে ওরা কি কি শেখাচ্ছে আর কি কি আমরা আর একটু ইনক্লুড করে দিলে, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ঠিক, মার্শাল আর্ট শেখার জন্য তো শারীরিক উপযুক্ততা দরকার, হ্যাঁ, অ্যাডভান্স মানে লেভেলে তো। উপযুক্ত হওয়ার জন্য যে এটা দরকার আর কি। তবে বজ্রপ্রাণ যেটা, সেটা হচ্ছে ধ্যান, ব্যায়াম এবং আরোগ্য এবং বজ্রমতির সমন্বয়। সো এটাকে বলে চতুরঙ্গ সাধন, মানে এটার 4টা এলিমেন্ট আছে। এটা সাধন করলেও হচ্ছে জীবনে আলটিমেটলি পিসফুল একটা ভালো জীবনের মানে সন্ধান পাবে। সুস্থ, সেটার মধ্যে হচ্ছে ব্যায়াম, ব্যায়ামের মধ্যে আবার 2 সারি, এই চলমান ব্যায়াম এবং স্থির ব্যায়াম। হ্যাঁ, মানে হ্যাঁ, যেমন অনেকগুলি চাইনিজ সিস্টেমও আছে যারা ব্রিদিং এর সাথে মুভমেন্ট করে। হ্যাঁ, দিজ আর অল মেডিটেশন, তাইচি মেডিটেশন ইন মুভমেন্ট। মুভমেন্ট, হ্যাঁ, ওর মনস্তাত্ত্বিক মনোসংযোগ থাকে, তার সাথে দৈহিক মুভমেন্টও করে আর কি। তো ওই ধরনগুলিকে আবার বলে চলমান ব্যায়াম, আর যেগুলি স্থির সেগুলি হচ্ছে স্থির ব্যায়াম। তো আমরা ওইরকম বজ্রপ্রাণ ব্যায়ামের কয়েকটা সেশন অ্যারেঞ্জ করতে পারি, যেখানে হচ্ছে বেসিকগুলি শিখলে ওনারা বাসায় করতে পারে। আর হচ্ছে ওর সাথে যেহেতু ব্রিথ ওয়ার্ক শিখায়, যে হাউ টু ব্রিথ, বিকজ অক্সিজেনেশন ইজ মোস্ট ভাইটাল থিং অ্যান্ড উইচ উই গেট অ্যাবসলিউটলি ফ্রি। হ্যাঁ, এবং ওই যে পেট ফুলে যে শ্বাস নিতে হবে, এটাই তো মানুষ জানে। সেটাই। একজন 74 বছর বয়সের লোককে জিজ্ঞেস করলাম যে শ্বাস কিভাবে নেয়, বলে বুক ফুলে। হ্যাঁ, সেটাই। কয়েকদিন পর মারা যাবে, সে জানে না যে এখন কিভাবে শ্বাস নিতে হয়। মানে শ্বাস নিতে শেখার আগে সে মারা যাচ্ছে, শ্বাস চলে গেল। ভালো বলছেন তো, শ্বাস নিতে শেখার আগেই তার শ্বাস চলে যাচ্ছে। সে কেউ বিশ্বাস করবে যে শ্বাসটা নিতে শেখে না? এবং শ্বাসের মাধ্যমে ইউ ক্যান অলসো কন্ট্রোল ইয়োর ইমোশন। আপনি যখন এবং ব্রেনের যত কেমিক্যাল গুলো রিলিজ হবে সব কিছু কন্ট্রোল করা যায়। মানে হার্ট, আপনি ধরেন শ্বাস কন্ট্রোল করেন, হার্ট কন্ট্রোল করেন, ব্রেন কন্ট্রোল করেন, টোটাল যে ব্রেন লাংস এর যে রিলেশন, টোটাল আর হার্টের যে রিলেশন, এই টোটাল রিলেশনটাই তো নির্ভর করছে শ্বাসের উপর। অ্যাবসলিউটলি ইয়েস। তো এইটাতে কতক্ষণ সেশন আপনার মনে হয় যে, মানে প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন, আপনারাও কমেন্ট করবেন যে আপনারা আগ্রহী কিনা। তো এমনিও আপনাদের নতুন যে একটা জিনিসকে নেওয়ার যে সক্ষমতা আমরা দেখলাম, যে আমি এটার ব্যাপারে আমি প্রথমে হতাশ ছিলাম যে মানুষ নতুন জিনিস গ্রহণ করতে চায় না, বিশেষ করে লাইফস্টাইলের ব্যাপারে। ধরেন একটা লোক 60-70 বছর একটা লাইফ লিড করে এসেছে, 50 বছর একটা লাইফ লিড করেছে, ইটস ভেরি টাফ যে ওদেরকে আপনি আরেকটা লাইফ স্টাইলে দিবেন। এতদিন রাত জেগেছে, 55 বছর রাত জেগেছে, এখন নাকি সে আর্লি ঘুমাবে, হ্যাঁ, তো ভোরে উঠবে। তো এটা টাফ না তার জন্যে? তা এখন দেখছি আলহামদুলিল্লাহ যে জালাল ভাইও দেখছে যে উনিও তো 250 লোককে ডিল করেছে সরাসরি। তাহলে ওই 250 লোক, তাদের কারো হার্টের সমস্যা ছিল, আবার একজনের তো হাঁটু কেটে ফেলবে, ওদের কোনো হাঁটু টাটু কাটতে হয়নি। আরেকজনকে ডাক্তার নাকি বলেছিল কয়দিন পর মারা যাবে, তো সে এখনো জ্যান্ত আছে এবং দৌড়াদৌড়ি করছে, জীবিতভাবে সে দৌড়াদৌড়ি করছে ইত্যাদি আর কি। তো এখন এই যে ব্যাপারগুলো, তো আমার মনে হয় আমার যারা দর্শকরা আছে তারা আপনার দেওয়া এগুলো নিবে। এখানে কতক্ষণ সময় লাগতে পারে, মানে একটা, মানে আপনি আইডিয়া করছেন ধরেন এরকম 25-30 মিনিটস। তাহলে তো এটা ভেরি, মানে সপ্তাহে ধরেন 4 দিন 3 দিন করলো নাকি? আমরা হয়তো 1-2টা সেশন করলাম, মানে ওই রুগী ওরা at least 3 to 4 times a week। তাহলে ঠিকই আছে, 3-4 বার সপ্তাহে করা তার জন্য। আমি তো আসলে প্রথমে ভাবছিলাম যে আমার কাছে প্রিভেনশনের জন্য আসবে, যে আমি রুগী হতে চাই না। তো এখন আসতেছে হলো যারা হাঁটা চলা করতে পারে না, হুইল চেয়ারে করে চলে, যারা আঙ্গুল টাঙ্গুল কেটে ফেলেছে, হ্যাঁ, যারা ওই যে এন্ড স্টেজ, এরাই আসতেছে আর কি। মানে আর খুব ভালো যারা বহু বছর ধরে ওষুধ খাচ্ছে ওরা আসতেছে, মানে ঠিকই আসতেছে। তা আমরা চাচ্ছিলাম যে আগে যে আগে মানে ঠেকবো না আর কি, দেখে দেখে শিখবো, বুঝছেন, যে ফিউচার কি হবে এটা ভাইবা। তো যাক, প্রিভেন্টিভ কেয়ার থেকে এখন আমরা চলে আসছি আবার এখানে। তো এখন আস্তে আস্তে এখান থেকে আবার প্রিভেন্টিভে এসে আবার বাচ্চা পর্যন্ত এখনো যাওয়ার জন্য, তাই এই জন্য উনি আবার মোটামুটি কাজ করতেছে বাচ্চাদেরকে নিয়ে। তো যাক, আপনার মানে মূল্যবান সময় দিয়ে আপনি এসেছেন। তো এখন এই যে আপনি যাদেরকে ট্রেনিং করান, হ্যাঁ, তো তারা তো এই কি ডায়াবেটিসের রুগী হয়ে যায় আপনার ট্রেনিং করতে করতে, নাকি হয় না? এটা একটু বলেন তো, মানে আমরা কেন রুগী হচ্ছি, মানে আপনার কনসেপ্ট থেকে জানতে চাই। আমি তো সবসময় বলি
আপনি একটু বলেন তো আমরা রুগী হচ্ছি কেন বলেন তো, মানে এত রুগী কেন? লাইফস্টাইল এবং খাবার প্র্যাকটিস, এই দুইটা সবচেয়ে বড় সমস্যা। প্রিয় দর্শক, আমি শিখাই দেই নাই, কারণ ওনার শেখানোর মতো জ্ঞান বা যোগ্যতা আমার নেই। উনি এটা ওনার এক্সপিরিয়েন্স থেকে বলতেছেন। হ্যাঁ, তারপরে ঘুম, ওটা লাইফস্টাইলে। লাইফস্টাইলের ভিতরে ঢাকা শহরে যদি আপনি 12টার আগে ঘুমান, হ্যাঁ গাইয়া, তাহলে তো আপনি গাইয়া। অনুপযুক্ত সিটিজেন। হ্যাঁ গাইয়া, হ্যাঁ। আমি কিন্তু 10টায় ঘুমাই, 10 আমি 9টা সর্বোচ্চ 10টা হচ্ছে 10:30, বিকজ হ্যাঁ আমি 9টা 10টা ইনশাআল্লাহ। 10 to 2 হচ্ছে আমার মতে দ্যাটস দি ডায়মন্ড আওয়ার অফ স্লিপ। ডেল্টা স্লিপ, এটা তো একদম একদম ওই যে 35 বছরের গবেষণার সেটাই। রেজাল্ট, হ্যাঁ, যে ডেল্টা লেভেল ডিপ স্লিপ অ্যাবসলিউটলি উইথ হাই কনসেন্ট্রেশন অফ মেলাটোনিন, আর পরিবেশটাও এটা থাকা দরকার। না ঘুমাইলে সকালে না ঘুমান, কিন্তু আচ্ছা, তাহলে এই সময়টা তো আমি ঘুমাইতে একটু হবে। আপনার সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, আমি আচ্ছা, রোগীদেরকে যে কথাগুলো বলি, আপনার সঙ্গে তো ইন্টারাকশন হতে হয় না, আমার রোগীরা অবশ্য জানে, বা রোগী বা দর্শক যেটাই বলেন, সেটা হচ্ছে যে আমরা বেশি বেশি খাচ্ছি, সেটাকে বার্ন করছি না, ক্ষুধার জন্য অপেক্ষা না করে বারবার খাচ্ছি, হ্যাঁ, বডিকে টাইম দিতেছি না, আর হচ্ছে প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাচ্ছি, যেটা ইনফ্লামেশন হচ্ছে, টক্সিসিটি করছে, আর ওটা হচ্ছে ওভারলোড করছে। তো এইভাবে এটা গেলো একটা। আর ভুল খাবার, আমাকে এটা আরেকটা দিন। এই উনি আবার চেয়েছে। হ্যাঁ, তোমরা খুশি হয়েছো না? মাশাআল্লাহ, হ্যাঁ অনেক খুশি হয়েছো। যাক, বুঝছে, রতনে চিনে যে কোনটা দরকার। থ্যাংক ইউ। তো এখন খাবার হচ্ছে এই আমার কাছে মনে হয়েছে এই 3টা সমস্যা। একটা হলো বেশি বেশি খাওয়া, বারবার খাওয়া, ভুল খাবার খাওয়া। আচ্ছা, খাবারের সময়ও ইম্পর্টেন্ট, সময় ইম্পর্টেন্ট, কখন খায় সেটাও আছে, আরো অনেক কিছু আছে খাবার নিয়ে। যাই হোক, তা এরপর হলো ঘুম, আর সবচেয়ে বড় হলো যে তাদের কায়িক শ্রম বা ব্যায়াম নেই, মানে শরীরকে তারা নষ্ট করে ফেলছে, জং পড়ে যাচ্ছে। আর মানসিক অশান্তি, টেনশন, দুশ্চিন্তা, রাত জাগা, সফটওয়্যার, আর নেই, ওই প্রকৃতির সঙ্গে রিলেশন নেই, কন্ট্যাক্ট। হ্যাঁ, তো ঠিক আছে, এই কটার কারণেই তো মেইনলি রোগ হয়েছে, তাই না? নেচার থেকে দূরে থাকে, কারণ এখনকার লাইফস্টাইলে তো আমরা যদি কাউকে জিজ্ঞেস করেন যে কবে সে মাটির সংস্পর্শে আসছিল, এটা বলতে পারবে না। আমার আপনি কবে আসছিলেন মাটির সংস্পর্শে? আমি রেগুলারই করি, আজকে এসব দেখাতে পারি। মানে আমরা রেগুলার, হ্যাঁ, আমার রোগীদেরকে বলে যে খালি পায়ে ঘাসে হাঁটবে, ঘাস না পেলে বালুতে হাঁটবে, নাইলে মাটিতে হাঁটবে, নাইলে একটা কিছুতে হাঁটবে আর কি, কন্ট্যাক্ট আর কি, মানে গ্রাউন্ডিং বা আর্থিং যেটা। হ্যাঁ, তো এটা ডিসচার্জ করে। হ্যাঁ, তো আমরা কিন্তু উইম অফের যে হর্স রেজিস্ট্যান্সটা রোগীদের শেখানোর চেষ্টা করছি, এর ফলে আমরা মোটামুটি উহা করে পাগল হয়ে গেছি। উইম অফও কিন্তু সুপারহিউম্যান। আই নো, হি ইজ অলসো ইনক্লুডেড ইন দি সুপারহিউম্যান লিস্ট। এটা আপনার মুখে একটু শুনতে চাই যে ওর যে বরফ থেরাপি, ওর যে প্রায় 24টা বা 26টা বোধহয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আছে। ও হাফ প্যান্ট পরে, আই মিন হিমালয় হ্যাঁ, হিমালয় সে সামিট করেছে উইদাউট এনি অক্সিজেন, এবং 42.2 কিলো সে দৌড়াইছে মরুভূমিতে উইদাউট ওয়াটার। এছাড়াও আরো ওই পানির নিচ দিয়ে আরো অনেক অনেক আছে। তো আমরা ওই উইম অফ হর্স রেজিস্ট্যান্স শেখাতে গিয়ে এখন আমি হয়েছি পাগল, আর আপনার এটা শেখাতে গিয়ে আমি যে কি হব আমি বুঝতে পারছি না। না, আমাকে অনেকে বলছে ওইটা আপনার ওই বিষয়টা। আমার মনে হয় যে দর্শকের মিসআন্ডারস্ট্যান্ডিং, এক নাম্বার হচ্ছে যে হয়তো ওরা কনসিডার করছে যে ওই হর্স স্ট্যান্সে যে মুভমেন্ট, দ্যাট সিম্বলাইজেস মার্শাল আর্টস, এবং আপনার মার্শাল আর্টস ব্যাকগ্রাউন্ড নাই বা করেন নাই আগে, তো এটা কেন দেখাচ্ছেন, এইটা হচ্ছে ওর কাছে হয়তো অ্যাকসেপ্টেন্সের জায়গায়। তাহলে আমাকে আগে এটা দেখাইতে হলে আমার ইয়া করতে হবে, আগে ডিগ্রি করে নিয়ে আসতে হবে। তো ওটা হচ্ছে সাধারণ লোকের সাধারণ চিন্তা, ওটা তো আপনার কনসিডার করা উচিত না। আপনি যেটা করবেন না, আপনি হ্যাঁ, আমি দুষ্টামি করছি, আর সাধারণ মানুষ তো এটা বলবেই, ওর তার এটা বলার রাইটও আছে। উই আর রেডি টু লিসেন টু দ্যাট। এটা আমরা পাবলিক প্রপার্টি না, বলতে বলতেই তো হ্যাঁ, আর সে বলতে বলতে শিখবে, এটা তো ভালো। আচ্ছা, ওরা কি বলে সেটা না, আপনি কি বলেন? মানে আমরা যে এটা একটু করতেছি, এতে কি আমাদের গুনাহ হবে? না, অবভিয়াসলি ভালো। মানে যেসব বিদ্যা, এইসব মানে অনুসরণকারী লোকরা মানে দৃষ্টান্তমূলক মানে দেখা গেছে, তাদেরটা তো আমরা ও শ্বাসের ব্যায়ামটা করছি। হ্যাঁ, তারপর হচ্ছে শ্বাসের ব্যায়াম। হ্যাঁ, আমার রোগীদেরকে আমরা এটা ধরে ধরে শিখাই। 6টি শ্বাসের ব্যায়াম, তার ভিতর উইম হফের একটা আছে, হামিং আছে, বুটাইকো স্কোয়ার ব্রিদিং আছে, হ্যাঁ, বক্স ব্রিদিং।
তারপর হচ্ছে 4-7-8 ব্রিদিং আছে, ডিপ ব্রিদিং আছে। হ্যাঁ, আমরা এগুলা আমাদের রুগীদেরকে শেখাচ্ছি আর কি। হ্যাঁ, এই 6টা শ্বাসের ব্যায়াম আপাতত। আর আপনি যদি কিছু দেন তো আরও কিছু ইনক্লুড হবে। আর হচ্ছে বরফ থেরাপি আমি করি। তা আপনার মুখ থেকে একটু শুনি না এগুলা, যে বরফ থেরাপি এটা কি খুব খারাপ, মরে যাব কিনা। আমি আবার জ্যাকুজি করি, তারপর হচ্ছে ফার ইনফ্রারেড সনা করি। মানে আমি কোনো কর্নার বাদ রাখতে চাই না সুস্থতার জন্য। এই যে আপনার সঙ্গে বসে কথা বলছি, এই যে আপনার যে একটা মানে এই যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস অনেকে বুঝে না, মেডিটেশনকে আর ভিজুয়ালাইজেশনকে পার্থক্য করতে জানে না। আমাদের দেশে মেডিটেশন কোর্স চলতেছে, ভিজুয়ালাইজেশন কোর্সকে মেডিটেশন নামে চালাচ্ছে এবং লট অফ মানি ভিজুয়ালাইজেশন ট্রেনিং, ওটাকেই বলে যে মেডিটেশন কোর্স। এটা কোর্স। হ্যাঁ, তো তাহলে এই ভিজুয়ালাইজেশন কিন্তু ডক্টররাও ইউজ করে, ইভেন অফ কোর্স কে করে না, সবচেয়ে ভালো করে অ্যাথলেটরা যে কোনো কিছু ভিজুয়ালাইজ করা, স্কিল ট্রেনিং, হ্যাঁ স্কিল ট্রেনিং এর অল অ্যাথলিটস, ধরেন ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলিটস, ইভেন পেইন্টার, অফ কোর্স পেইন্টার্স, যারা artistic ক্রিয়েট করে, all creative people they use the same technique। এই যে আমরা এখানে ভিজুয়ালাইজেশন আগে করা হয়েছে না, আমরা তো আর এমনি এটা তো exactly, even planning, yeah. designing all requires high level of visualization। But visualization is not meditation, but visualization is a part of meditation। Exactly। যাক, আলোচনার বিষয়বস্তু ওইটা না। এনিওয়ে, মানে এখন এই যে আমরা যে কাজগুলো করছি, হ্যাঁ, তা এখন সাধারণ মানুষ তো এটাকে আমাদের পাগল আখ্যায়িত করছে। আর ডাক্তাররা এমনও কথা বলছে যে উহা কইরা মনে হয় রুগী টুগী ভালো হইয়া যাবে, ইত্যাদি আর কি। যাই হোক, এখন আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে এটার সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড, এই যে হর্স স্ট্যান্স, তারপর হচ্ছে এই আপনারা যে একটা সাউন্ড করেন, হ্যাঁ, এর সঙ্গে শ্বাসের যে সম্পর্ক, তারপরে চাইনিজরা একটা সাউন্ড করে, হ্যাঁ, ওই যে বিভিন্ন মার্শাল আর্টে আমরা দেখি। আর হচ্ছে এই শ্বাসের ব্যায়ামগুলা, বরফ থেরাপি, জ্যাকুজি, তারপর হচ্ছে মানে ওভারঅল মানে যেগুলো হেলথের জন্য দরকার, তা আমরা এসে কম্বিনেশন করার চেষ্টা করতেছি। এক একটা নলেজ এক এক জায়গা থেকে নিয়ে এটাকে একটা মালা গাঁথা, এবং রুগীরা কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবে, করার পর তাদের কোনো অসুবিধা হবে কিনা। সে ফর এক্সাম্পল, যারা কার্বোহাইড্রেট প্রথম দিকে অফ রাখছে, মানে তাদের সুগার লেভেল বেশি, তো তাদের জন্য আবার কফি এনেমা, হ্যাঁ, তারপরে যে এই ভেজিটেবল খাওয়া, মানে সবজি খাওয়া, এই যে ভিনেগার ইত্যাদি ইত্যাদি। মানে এখানে তো অনেক কিছু আপনি দেখতেছেন কম্বিনেশন, এটাও তো এক ধরনের ভিজুয়ালাইজেশন, এবং এটাকে আমরা বাস্তবে নিয়ে আসতে পারছি। তো এই বিষয়ে আপনার মূল্যায়নটা বলেন, পাবলিকের মূল্যায়ন, আপনার মূল্যায়ন। আপনার প্রশ্ন তো অনেক বড় ছিল, আপনি ওই ছোট ছোট করে একবারে বললেন। আমি মানে একটা বিস্তারিত মানে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু আপনি তো হয়তো পুরোটা আমার সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না আসলে, এই জন্য। ব্রিদিং এক্সারসাইজ অফ কোর্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রথমেই বলছি, মানে ব্রিদিং এক্সারসাইজ তো এটাকে বলা যায় যে প্রাণের ব্যায়াম। হ্যাঁ, হার্টকে কানেক্ট করা, লাংসকে কানেক্ট করা, ব্রেনকে কানেক্ট করা, অল অর্গান। মানে আর কি বাকি থাকে? আর বাকি তো হ্যাঁ, বডির সব অর্গান based on your oxygenation level. Yes. Or quality or performance relates to your oxygenation intake and quality of oxygen. So breathing exercise an opportunity যেখানে মানুষ ফ্রি এনার্জি কালেক্ট করতে পারে এবং বিশুদ্ধভাবে তার সিস্টেমকে, এবং হিলিংয়ের জন্যও ব্রিদিং ক্যান বি ইউজড। আপনার বিভিন্ন ধরনের ডিজিজ এবং ইস্যুজ আছে, যে ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে ইউ ক্যান অলসো কিওর। Yes. And also mental stability, emotional problem, traumatized state, এগুলিও breathing actually, breathe is life। Yes. এবং আমার যে বজ্রপ্রাণ ধারা, বজ্র শব্দের অর্থ হচ্ছে আনব্রেকেবল অর থান্ডার, বা বজ্রপাতের শক্তি। আবার অ্যানশিয়েন্ট সংস্কৃতে বজ্র মানে হচ্ছে অলসো ডায়মন্ড, যেটা আনব্রেকেবল বা অবিনাশী। আর প্রাণ বা প্রাণ শক্তি হচ্ছে লাইফ ফোর্স। তো বজ্র এবং প্রাণ মানে যেই পদ্ধতি আপনার প্রাণকে বজ্রের মতো শক্তিশালী করবে, সেটাই বজ্রপ্রাণ। স্ট্রং বডি অ্যান্ড মাইন্ড, মানে অসীম মনোদৈহিক রূপান্তর, যেটা আপনি দেখিয়েছেন যে আপনি বাংলাদেশের একজন, মানে আমরা আপনাকে নিয়ে অনেক গর্ববোধ করি যে আপনি পায়ের শক্তিতে বিশ্বে 1 নম্বর হয়েছেন, হ্যাঁ, এবং এই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। তো এটা তো আপনি বাস্তবে রূপ দিয়ে দেখিয়েছেন, এটা তো আর আপনি মুখে বলছেন ব্যাপারটা তা না। আপনি বজ্র লাথি মেরে
3টা বেসবল ব্যাট ভেঙে তো আপনি দেখিয়েছেন এটা, তাই না? আমার এই ব্রিটিশ ফ্যান ক্লাব কিন্তু ওদের টি শার্টের সব লেখছে, আমি আই হ্যাভ সিন থান্ডার শিন ম্যান। থান্ডার শিন ম্যান, হ্যাঁ, মানে পায়ের শক্তি থান্ডার শিন, মানে আপনার থান্ডারের মতো শিন। সেটাই। এবং ওই একটা মেবি ইন নেক্সট ইয়ার অর সামহাউ আরেকটু দেরি হতে পারে, আমি জানি না। দে আর অলসো ক্রিয়েটিং এ কার্টুন ক্যারেক্টার। আচ্ছা, থান্ডার শিন ম্যান যেমন হচ্ছে আপনি দেখেন না সুপারম্যান, ব্যাটম্যান, এখন সো দে আর কামিং আপ উইথ আ নিউ আইডিয়া, থান্ডার শিন ম্যান। এটা আমরা জানলাম, ইনশাআল্লাহ সামনে মার্বেলে ইনশাআল্লাহ আমরা দেখবো, আশা করছি। তো যেটা আপনি শ্বাস নিয়ে বললেন, এরকম বাকিগুলো একটু হর্স স্ট্যান্স হচ্ছে কিন্তু খুবই অরিজিনাল এবং পৃথিবীর সব ক্লাসিক্যাল মার্শাল আর্ট সিস্টেম বেসিক ট্রেনিং স্ট্যান্স হিসেবে হর্স স্ট্যান্স ইউজ করে। ইট অ্যালাইন্স ইয়োর অ্যাবডোমেন টু উচ্চ স্তর এবং শির, এবং স্পাইনাল কর্ড ওই সময় সোজা থাকে। এবং আপনি যে এই ইয়েল বা সেই শব্দের কথা বললেন, বুত্থানে ওটাকে বলে ডাক। তো এটা দেখবেন যে যখন কাঠুরিয়া কাঠ কাটে, তখন ও যখন কাঠুরিয়া এই হাতুড়ি এইটা চালায় এক্স বা কুঠার, তখন ও তো মার্শাল আর্ট করে না, ওকে কেউ শিখাইছে যে ইউ উইল ইয়েল লাইক দ্যাট, ওটা শিখায় না। বাট দ্যাট কামস আউট মানে অটোমেটিক্যালি, ন্যাচারাল একটা রেসপন্ড ওর বডি এইভাবে করে। ওই সময় অ্যাকচুয়ালি অ্যাবডোমিনাল মাসল কন্ট্রাক্ট করে, তো তখন হচ্ছে বডি জেনারেটস মোর পাওয়ার। এবং আমরা যেটাকে বলছি যে কিগাল, মানে একই সঙ্গে আমার যে পায়ুপথ সংকুচিত হয়ে মানে কোর স্ট্রেন্থটাকে আমরা কনসেন্ট্রেট করে এটাকে আমরা দিচ্ছি, মানে অল মানে এনার্জি কাম ফ্রম কোরস। ইয়েস, অ্যাবসলিউটলি। এবং হর্স স্ট্যান্স ওইটা বুত্থানে ওটাকে বলে সদর কায়দা। সদর কায়দা, আমরা কারণ বুত্থান কিন্তু ঘোড়ার ব্যায়াম, ওটা হচ্ছে হর্স রাইডিং স্ট্যান্স, এটা আগে ছিল জাপানিজ কারাতে, ওটাকে বলে কিবাদাচি। হ্যাঁ, কিন্তু বুত্থানে ওটাকে বলে সদর কায়দা। বুত্থানেরটা ঠিক ওই রকম না, বাট ওই অ্যাবডোমিনাল পজিশন, নি, ওয়েস্ট ওগুলি সেম, বাট উপরে হাতের পজিশন আবার ডিফারেন্ট। আচ্ছা, তো সদর কায়দার কারণ হচ্ছে যে মার্শাল আর্টসে আবার এটা আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে চাইনিজ মার্শাল আর্ট শিখলে আপনাকে চাইনিজ ভাষায় শিখতে হবে। আচ্ছা, হ্যাঁ। কারাতে জাপানিজ মার্শাল আর্ট, তাইলে আপনাকে কারাতে জাপানিজ টার্মে শিখতে হবে। আচ্ছা, সো আমিও বলছি যে নিউ ইয়র্কে যে লোক বুত্থান শিখে, ওকে বাংলায় শিখতে হবে। এটা খুব ভালো ছিল, এটা খুব ভালো। কারণ মার্শাল আর্টস বা কমব্যাট স্পোর্টস ইজ অনলি সিস্টেম বা স্পোর্টস যেগুলি হচ্ছে কালচার, যার যার দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং ভাষা ওটার থ্রুতে প্রমোট করে। সো বুত্থানের থ্রুতে বাংলাদেশি সংস্কৃতি এবং বাংলা ভাষাকেও প্রমোট করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। সেই জন্য সব টার্মিনোলজি অলসো ইন বেঙ্গলি। যেমন ওরা যদি বলে এটা স্ট্রেইট পাঞ্চ ইংরেজিতে, এটা বাংলায় সোজা মুষ্টাঘাত। আচ্ছা, তো এখন হর্স স্ট্যান্সের আরো কিছু মানে এটার মানে উপকারিতা, যে আমাদের যে বড় বড় মাসেলগুলো যে ইনভলভ হচ্ছে, এবং আমরা তো জানি এটা গ্লুকোজ বার্নার আসলে, হ্যাঁ, আমাদের ডায়াবেটিসের জন্য থাই, কাফ, অ্যাবডোমেন, তিনটা বড় পোরশন, মানে ওই তিনটা ধরলে আপনার মানে বিরাট বড় অংশ ওখানে চলে গেল। হ্যাঁ। আর এই যে শব্দটার ফলে এই মানে আপনার দৃষ্টিকোণ থেকে, আপনি এটা এক্সপার্ট হিসেবে, শব্দের সঙ্গে এই যে দাঁড়ানো, ভাইব্রেশন অলসো, ভাইব্রেশন দ্যাটস এ ফ্যাক্টর, ব্রিথ একটা ফ্যাক্টর। আচ্ছা, আমি যেটা পাওয়ার জেনারেট করছি, মানে কন্ট্রাকশন হচ্ছে, পাওয়ার কনসেন্ট্রেশন করছি, যখন আপনি ওটা করতেছেন তখন কিন্তু আপনার মাসল কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন হচ্ছে। ইট ইজ অলসো ইনক্রিজিং ইয়োর ব্লাড ফ্লো। ইয়েস। সো দেয়ার আর মাল্টিপল ফ্যাক্টরস, কিন্তু এগুলি সবই বেনিফিশিয়াল টু হেলথ, অফকোর্স, শরীরের ভালোর জন্য আর কি। তো প্রিয় দর্শক, আশা করি বুঝবেন আপনারা যে আমরা আসলে পাগলামি করছি না। তবে হ্যাঁ, যদি সুস্থ থাকাটাকে আপনাদের পাগলামি মনে হয়, তাহলে অবশ্যই পাগলামি করছি। হ্যাঁ, তো ওষুধ মুক্ত থাকাকে পাগলামি মনে হলে তো পাগলামি করছি, যেখানে ওষুধ সবাই খাচ্ছে, ওটাই ন্যাচারাল, তাই না? আর যদি দুই একজন ওষুধ ছেড়ে বাঁচতেছে, ও তো পাগল, তাই না? না, আমার মনে হয় যে ফিউচারে মানে অ্যাডভান্সমেন্ট অফ সিভিলাইজেশনের সাথে সাথে ওষুধের অ্যাপ্লিকেশন চলে যাবে। আমিও তাই মনে করি, এক্স্যাক্টলি। ওদের দিন শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সামনে মানুষ আরো কনসিয়াস হচ্ছে, পড়াশোনা করে,
ওরা নিজের শরীর এবং অন্ত্র সম্পর্কে জানে, সো ইভেনচুয়ালি তারা বুঝতে পারবে যে তার শরীরে কি দেওয়া দরকার। আর বিকজ এটা অ্যাকচুয়ালি একটা কন্টেনারের মতো, আপনার শরীর যদি ধরেন এখান দিয়ে যা দেন সেটা কিন্তু আপনার শরীরে প্রবেশ করতে, মানে আপনার কন্টেনার আপনি কি দিবেন সেটা ডাস্টবিন বানাবেন, হ্যাঁ জাঙ্কইয়ার্ড বানাবেন, সেটা আপনার সিদ্ধান্ত, এটাকে ভালো ফিল দেবেন এবং যা দিবেন সেটাই কিন্তু নতুন সেলগুলি ওটা দিয়ে তৈরি হয়। তার মানে ইউ বিকাম হোয়াট ইউ ইট, এই কথাটা একদম সাংঘাতিক ভাবে প্রযোজ্য। অবশ্যই অবশ্যই, যেটা দিয়ে আমরা খাই সেটা দিয়ে গঠন হয়। তো এবং এই যে উইম হফ দেখলাম ওই বরফ থেরাপি করতেন, হ্যাঁ, তো আইস থেরাপি আমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখলাম সেও আইস থেরাপি করছে, তো আমরাও আইস থেরাপি করছি এবং অনেকেই এবার আলহামদুলিল্লাহ আইস থেরাপি করার পরে তাদের যে সাধারণত শীতকালে বা সিজন চেঞ্জে যে সমস্যাগুলো পড়তো, এবার অনেকে আলহামদুলিল্লাহ রুগীরাই বলছে আপনি কি আইস থেরাপি, ওই যে উনি যারা বাথটাব নেই তারা আর কি একটা উনি বড় একটা ড্রামের মধ্যে উনি করেন, আচ্ছা, উনি ওনার বাচ্চাদেরকে নিয়ে করেন আর কি। হ্যাঁ, ভালো। তো এবং এবার শীতে কি ভালো ছিলেন না? বেটার, অনেক 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 ভালো ছিল। ওটা রেজিস্ট্যান্স বাড়ায়। এটা একটু যদি আপনার মুখে শুনতে চাই, মানে আমরা তো আমাদের মতো যতটুকু জানি। আর ওই এরকম সাডেন টেম্পারেচার শিফট করার জন্য বডি গোস থ্রু আ শক, ইয়েস, তো ওইটার সময় ব্লাড ফ্লো ইনক্রিজ হয় এবং হার্ট বিকামস অ্যাক্টিভ, ইয়েস, বিকজ হার্ট ভাবে এটা কি হলো, মানে ও হচ্ছে তো পরিবেশটার মানে ম্যাসিভ শিফট এক্সপেরিয়েন্স করে, অ্যাডাপ্টেশনটা আমাদের মানে, কিন্তু এটা হচ্ছে উল্টা বডিকে হচ্ছে প্রস্তুত করে ফর স্ট্রঙ্গার স্ট্রাগলিং সিচুয়েশনকে ডিল করার ক্যাপাসিটি। আমরা জীবনে যত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য এক্স্যাক্টলি, তবে এইগুলি এক্সারসাইজ করার আগে ইট ইজ বেস্ট যে দিস পিপল শুড বি গিভেন পার্টিকুলার ইনফরমেশন, এবং ও হচ্ছে এই সব অ্যাক্ট করার আগে, যেমন আমরা মেডিটেশন কোর্সের আগে আমরা একটা হচ্ছে এরকম ওয়ার্নিং ইনফরমেশন পড়াই, জি, তো এরকম বডিকে একটা প্রস্তুতিমূলক ইনফরমেশন দেওয়া যেতে পারে যে এরকম হবে। সেটা হচ্ছে যেমন ধরেন আমরা বলি যে উইম অফ শ্বাসের ব্যায়াম 6 রাউন্ড করার পরে, হর্স রেজিস্ট্যান্স করার পরে সে প্রথমে ঠান্ডা পানিতে যাবে বা গরম পানি থেকে ঠান্ডা পানি, তারপরে এক টুকরা বরফ দিবে, ধীরে ধীরে সে প্রোগ্রেস করবে। মানে আমরা এগুলো বলে থাকি আর কি, যে সিস্টেমটা বলে দিই। তো যারা ওভাবে মানে ফলো করে, যেমন আপনার ক্ষেত্রে কেমন, মানে কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়। আর যে কোনো জিনিস আমরা বলি প্রোগ্রেসিভ, যেমন আমি বরফে ডুব দিতে পারি বলে সবাই পারবে ব্যাপারটা তো তা না, তার ক্যাপাসিটি তো আলাদা। সো ফার্স্টে তাদের ক্যাপাসিটি বিল্ড করতে হবে। তো প্রথমে যে আপনি গরম পানি, একটু ঠান্ডা পানি, গরম পানি, হট কোল্ড শাওয়ার, তারপর আস্তে আস্তে ওখানে 1 টুকরা বরফ দেন, 2 টুকরো, বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করেন, ধীরে ধীরে আপনি প্রোগ্রেসিভ হন আস্তে আস্তে, এভাবে আমরা বলে থাকি আর কি। তো আর এর সঙ্গে আমরা ওই কম্বিনেশন উইম অফ যেভাবে বলেছে যে আগে এসে ব্রিদিং, তারপরে হচ্ছে হর্স রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে যে হট, তারপর কোল্ড। হ্যাঁ, আর যারা এক্সপার্ট, যেমন আমি তো এখন ডিরেক্ট বরফের মধ্যে যে ডুব দিতে পারি, আমার কোনো সমস্যা হয় না, কি বলেন, আমাদের কোনো অসুবিধা হয় না। তো এটা তো প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। যেমন আপনি মুহূর্তের মধ্যে সাবকনশিয়াসে যে লাথি মারেন, আপনি তো আর তখন কনশাসে থাকেন না, কারণ কনশাসে আপনি কি ওই মানে ফোর্স জেনারেট করতে পারবেন? ওটা বডি মানে অটোমেটিক্যালি অটো ড্রাইভে চলে যায়, অটো ড্রাইভে চলে। তারপরে এটা আমাদের ধরেন ঘন্টার পর ঘন্টা বসে আমি সাবকনশিয়াস আপনার অ্যাক্সেস নিতে পারছি না, আপনি ফ্র্যাকশন অফ সেকেন্ডে সাবকনশিয়াস অ্যাক্সেস নিতেছেন, দিস ইজ ইউর প্র্যাকটিস, তাই না? এটা অবশ্য আমি যে কথাটা বলছি অনেকে বুঝবে না, যাই হোক আপনি বুঝলেই হলো আর কি। তো এই কনশাস সাবকনশাস, তো যাই, তার মানে বরফ থেরাপির মাধ্যমে আমরা নিজেকে আরো বেশি শক্তিশালী করতে পারি, চ্যালেঞ্জ মোকাবেলা, হ্যাঁ, এবং পরিবেশগত যে যাদের শীতকালে ঠান্ডা লাগে, এবং বিশ্বাস করেন আমার বহু রোগী যাদের অ্যাজমার ইনহেলার নেওয়া লাগতো, তাদের কিন্তু এখন আর ইনহেলার নেওয়া লাগতেছে, ইনক্লুডিং মি। খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তো এটা আর কি। তো আমরা, আপনি একটু খেতে খেতে কথা বললে আমি কমফোর্ট ফিল করছি, কারণ আমার মোটামুটি মানে আমার এই দুইটা খেয়ে আছে। আচ্ছা, তাইলে এখন কি আমরা এটা বলতে পারি যে এই যে মাছ কে খাবে, ব্ল্যাক রাইস কে খাবে? এখন কেন নষ্ট করি নাই, কেন বলছি আমি, আর আমি আসলে মাছ আর মাংস একই সেশনে খাই না, আমি এটা ভাবলাম টেস্টি, তো এটা ট্রাই করেছি, সো আই ডিড নট এটা মানে ইউ থিংক মানে ভিজুয়ালাইজ করেছেন এটা টেস্টি হবে। এটার কথা আপনি 3 বার বলছেন। আচ্ছা, ইন ইওর অফিস কেন বলেছি? কারণ আমার মনে হয়েছে যে আপনার যা মানে যে বডির যে অবস্থা, আপনার মানে এই রেড মিট আপনার বেশি প্রয়োজন, এবং রেড মিট আপনার বেশি ভালো লাগবে। হ্যাঁ, তো এখন চলেন তাহলে ওয়ান্স ইন আ হোয়াইল, তাহলে আমি একটু যদি আপনার সঙ্গে শেয়ার করি যে রিয়েল ফুড বেশি খাওয়া যায় না,
খাওয়া উচিত না, না, খাবার যায় কিনা আপনি যে হ্যাঁ, আপনি সেটাই। হোয়াই ইউ আর স্যাটিসফাইড সেটা বলেন, এক্স্যাক্টলি। হোয়াই ইউ আর স্যাটিসফাইড, কারণ বডি আপনার প্রয়োজনীয় ফাইবার, প্রয়োজনীয় ফ্যাট, প্রয়োজনীয় প্লাস প্রোটিন। স্যাটিসফ্যাকশনের সাথে অলসো অ্যাংজাইটি রিলেটেড। হ্যাঁ। আপনার যদি ব্রেনে স্ট্রেস থাকে তাহলে ইউ উইল Overeat, ইট মোর, overeat. অলওয়েজ ইউ উইল ইট মোর। তাহলে আপনি কি মানে স্ট্রেস অ্যাংজাইটিতে বেশি ঘি খাইতে পারবেন? না, কোনো কিছুই বেশি খাইতে না পারবেন না, না। অ্যাংজাইটির ভিতরে মানে আমি কেন বললাম একটা কারণ আছে। দেখেন আচ্ছা। আমরা অ্যাংজাইটিতে কার্বস লোড করতে পারি, হুম। এতগুলা ভাত খাইতে পারেন, সুগারি জিনিসগুলো আচ্ছা, খাইতে ওইটা পারেন, বলছেন। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি চাইলে রিয়েল যেটা আছে মানে একটা গরুর মাংস সবজি দিয়ে বা ঘি কয়েক চামচ, এটা কিন্তু খাওয়া যায় না। তো মজার ব্যাপার হচ্ছে যে জিনিস বেশি খাওয়া যায় না এই ব্যাপারে আমাদের ডাক্তাররা বলে এটা খাবেন না, কম খাবেন। যেমন আপনাকে আমি এখন লবণ দিব, দেখি লবণ আপনি কয় চামচ খেতে পারেন। মানে যে জিনিস বেশি খাওয়া সম্ভব আমি না, অলমোস্ট লবণ খাই না, যে জিনিস বেশি খাওয়া সম্ভব না সেটার ব্যাপারে আমাদের সতর্ক করা হচ্ছে। জি। আর ধুমায় যে জিনিস খাওয়া যায়, কোক, ফান্টা, 7 আপ, পিজা, বার্গার, স্যান্ডউইচ, হ্যাঁ মানে ইত্যাদি, মানে কার্বস, এই ব্যাপারে দেখি তারা অনেক নিশ্চুপ, নীরব। আমি বুঝলাম না আসলে কারণটা কি, বুঝতে পারছেন? তো এই হলো আমাদের অবস্থা। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে উনি আসলে এই যে এতগুলো খাবার, আমি ভাবছি এরকম একটা মানুষ এত শক্তি চর্চা করে তো সব খেয়ে ফেলবে, তো এখন তো দেখলাম যে রিয়েল ফুড বেশি খাওয়া যায় না এবং অনেকক্ষণ ইউল বি স্যাটিসফাইড। রিয়েল ফুডের নেচারই এটা। আমিও একসময় ভাবতাম যে এতগুলো খাবো, বাট আলটিমেটলি পারি না। বসলে দেখা যায় এই 2-4টা খাওয়ার পরে আর ইয়ে যায়। আপনাদের কেমন লাগছে? বেশি বেশি খাওয়া যায়? রিয়েল ফুড বেশি খাওয়া যায়? তো প্রিয় দর্শক, আমরা আসলে অনেকক্ষণ আলাপ করলাম ওনার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো সবার শেষে আমরা এই চিয়া সিডটা খেতে হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে যে আপনার অর্গানিক পেরুর চিয়া সিড। এটা আপনার যে হজমের জন্য এবং এটা বাউল ক্লিয়ারের জন্য এটা খুব ভালো, এটা ভেরি গুড ফাইবার। আর এখানে অ্যালকালাইন ওয়াটার আছে। আচ্ছা। হ্যাঁ, তো আমার মনে হয় এগুলো অন্তত আপনি শেষ করেন। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম এবং ওনার থেকে অনেক জ্ঞান গর্ভ আলোচনা আমরা শুনলাম। তো সামনে আমরা আশা করছি উনি নিশ্চয়ই, হ্যাঁ এই দেখেন উনি সবার শেষে ভাত খাচ্ছেন, মানে এটা অনেকটা ডেজার্টের মতো, তাই না? আর আমরা সবার আগে ভাত খাই। হ্যাঁ, এখান থেকে ওটা থাকুক। তুমি কি এখন ঘুরে দেখা তুমিও খাবা না? এখন যাই হোক, তো এখন ও টিকবে মনে হচ্ছে, বুঝছেন? তো এখন সবার শেষে ভাত খেলেন, আর আমরা কি করি আগে ভাত দিয়ে মেখে সব কিছু খাই। তো আমি ওনাকে ইচ্ছা করে বলিনি যে আসলে উনি কোন প্র্যাকটিসটা করেন দেখলাম, এবং দেখেন উনি কিন্তু একটা প্রোটিন পাওয়ার পরে আরেকটা প্রোটিন টাচ করলেন না। এবং উনি মাছ যখন খান তখন মাংস খান না, মাংস যখন খান তখন মাছ খান না। সো দিস ইজ অ্যানাদার প্র্যাকটিস। এবং আগে উনি ফাইবার জাতীয়গুলো খাইয়ে তারপর প্রোটিনে গেছেন, এবং এখন যে কাজটা খাচ্ছেন এটা কিন্তু অন টপ অফ দ্যাট এখানে ফাইবার, প্রোটিন সব কিছু আছে। সো এই কাজটা, এটাকে বলি আমরা ধরেন যে কাজটা ডিরেক্ট খাওয়ায় সেটা হলো নেকেড কার্বস বলা হয়, আর এটা হলো এখন প্রোটেক্টেড। তো এখন আর ওনার এখান থেকে যে সুগার বেরোয় স্পাইক করবে না, এরকম কোনো সুযোগ নাই। তা এই নলেজগুলো তো সব আপনাদের আছে, কিন্তু আমাদের ডাক্তারদের নাই। দুঃখ লাগে এখানে যে আপনি তো ডাক্তার না ভাই, কিন্তু আপনার স্বাস্থ্যের সব নলেজ আছে এবং আপনি সুস্থ। আপনার বয়স কত এখন? না মানে রিয়েল 63। তো 63, তো আপনার কোনো রোগ নেই, কোনো ওষুধ খান না। 20 ইয়ার্স কোনো ওষুধ খায়? হ্যাঁ, 20 বছর উনি কোনো ওষুধ খান না, কোনো রোগ নেই, কিচ্ছু নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখন উনি কিন্তু ডাক্তার না, কিন্তু সুস্থ। আর দুঃখজনক হচ্ছে এই 63 ইয়ার্সের যদি কোনো ডাক্তার সারা পৃথিবীর, আমি বাংলাদেশের কথা বলছি না, ওরা আবার মাইন্ড করে আমার কথায়, দেশের পৃথিবীর অন্যান্য দেশে কয়জন ডাক্তার আছে যারা নিজে সুস্থ? এটা হলো একটা প্রশ্ন থাকলো আর কি। আর কয়জনের এই নলেজটা আছে? হ্যাঁ, এই যে কোনটার পর কি খেতে হবে, বিলিভ মি এই নলেজটা আমি অনেকের ভিতরে পাই না। আমি দেখতেছিলাম, আমি কিন্তু এইটা বলি নাই আপনারা যে কোনটার পর কি খাবেন। আচ্ছা, আমাদের আজান দিয়ে দিচ্ছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।